আসছে সব। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সরি স্যার, বুঝতে পারছিলাম না। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা চলুন শুরু করা যাক। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শুভ সন্ধ্যা সকলকে। আচ্ছা, এক্সামের আগে শুভ আমাদের সন্ধ্যা লাস্ট, স্যার। শুভ সন্ধ্যা। এটাই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস হতে যাচ্ছে। তো আমাদের তো আজকে প্রত্যেকে একটু আজকে একটা টেন্টেটিভ এক্সাম হওয়ার কথা ছিল, প্রি টেস্ট, তাই তো? তো সকলে কি প্রিপারেশন নিয়েছেন সবাই? এখন আরো নিতে হবে। হ্যাঁ, ওই জন্য তো আজ এটা প্রি টেস্ট, আপনাদের আরো এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে ফাইনাল টেস্টের। তবে আপনাদেরকে আমি বলেছি যে দেখুন, স্তোত্র কিন্তু স্যার একটু, হ্যাঁ শোনা যাচ্ছে না? হ্যাঁ বলছি একটু ছন্দটা নিয়ে একটু আলোচনা হ্যাঁ, ওটা করবেন ওটা বলুন আলোচনা প্লিজ। হবে আজকে, হ্যাঁ, হবে ওটা। ঠিক আছে স্যার। আচ্ছা, ছন্দের আপনাদের মানে কোনটা প্রয়োজন, মানে ছন্দের শ্লোকগুলোর নাকি ছন্দের যে টেকনিক্যাল আমাদের ক্লাসটা হবে, মানে থিওরি ক্লাস যেটা হয়েছে? ছন্দের শ্লোকগুলো। শ্লোক থিওরিটা স্যার। আচ্ছা, থিওরি, তাই তো? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি তাহলে একটু ওটাই শুরু করি আজকে, তারপরে আমাদের ওই রিটেস্ট আমরা একটু পরে শুরু করছি। পরীক্ষায় তো শুধু ছন্দই এমনি জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, পরীক্ষায় শুধু শ্লোক থাকবে, ঠিক আছে? ঠিক আছে, তবু মানে অনেকের কোয়ারি আছে, তো ওটা একটু দেখে নিই আমরা। জিজ্ঞেস করে নিলাম। কোনো থিওরি জিজ্ঞাসা করা হবে না, শুধুমাত্র হ্যাঁ, শ্লোক। আচ্ছা। একটা পার্টিকুলার ছন্দের শ্লোক বলতে বলা হবে, শ্লোকটাই বলবেন শুধু। ছন্দের শ্লোকগুলো একটু আরেকবার যদি বলে দেন ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেওয়া হচ্ছে। আর ছন্দের শ্লোকে কি ওই বাংলা লিপিতে দেখেই জিজ্ঞেস করা হবে নাকি দেবনাগরীতে জিজ্ঞেস করা হতে পারে? আমাদের কাছে শুধু আমাদের দেবনাগরী দেওয়া হয়নি, আমাদের যেটা দেওয়া হয়েছে ওটা কি বাংলাতে আছে, তাই না? বাংলাতে দেওয়া হচ্ছে। দেবনাগরীটা আপনি দিয়ে আপনার তাহলে অভ্যেসটা করে নিতে পারি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এক্সামের আগে রেডি করবো। আপনি কিন্তু মানে প্রস্তুত থাকুন, আমি তাহলে এক্সামের আগে পর্যন্ত রেডি করে নেবো সমস্যা দেবনাগরীতে। তাহলে যে যেমনটা চাইবেন তাকে তেমনটাই স্ক্রিন শেয়ার করা হবে। না না, বাংলা হলেও আচ্ছা আচ্ছা, বাংলাতে হলে কি মানে অসুবিধা নেই? কোনো বাংলাতে হলে অসুবিধা নেই। মানে আপনি তাহলে ঠিক আছে। ওইটাই করে থাকেন না, আপনি হ্যাঁ হ্যাঁ, এটা বাংলাতে দিয়েছেন সেইগুলো জিজ্ঞেস করছি। হুম। একটু বলবেন স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, হ্যাঁ নির্মলবাবু বলুন।
নির্মল বাবু বলুন হ্যাঁ যদি স্যার, এমনি হাত লেগে গেছে স্যার ওখানে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ছন্দের সম্ভবত আপনারা এই প্রথম দিকেরগুলো বুঝতে পেরেছেন, যেগুলো আমাদের কিছু পারিভাষিক শব্দ ছিল, যেমন দেখুন পদ্য বা শ্লোক কাকে বলে, পাদ বলতে আমরা কি বুঝি, এগুলো সম্ভবত প্রত্যেকেই আশা করি বুঝে গেছেন, এগুলো তো আর আমাদের রিপিট করার প্রয়োজন নেই। তারপরে অক্ষর বলতে আমরা কি বুঝি, পদ্য, শ্লোক, পাদ, অক্ষর। নেক্সট লঘু অক্ষর, গুরু অক্ষর মানে কাদেরকে বলবো আমরা, এবং লঘু অক্ষর গুরু অক্ষর নির্ণয় করার ক্ষেত্রে যে নিয়মগুলো আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি তো যে লঘু মানে হ্রস্ব অক্ষরটাও গুরু বলে বিবেচিত হতে পারে, তার কিছু কিছু এরকম ব্যতিক্রম পরিস্থিতি আছে, সেগুলো আমরা দেখেছি। তারপরে জ্যোতি বা বিরাম, মানে আমরা একটা শ্লোকের পার্টিকুলার কোন কোন জায়গায় আমরা থামবো, ঠিক আছে, সেইগুলো হচ্ছে জ্যোতি বা বিরাম। তারপরে অসুবিধা হচ্ছে আপনাদের একটা জায়গাতেই হবে, সেটা হচ্ছে গণ, তাই তো? এই ব্যাপারে সকলেই আশা করছি একমত। প্রথম দিকের যে টেকনিক্যাল শব্দগুলো ছিল ওখানে কারো অসুবিধা থাকার কথা না, শুধুমাত্র গণ এখানেই সমস্যা থাকতে পারে। তাহলে আমরা গণটা নিয়ে ঠিক ঠিক। তাহলে গণটা নিয়ে আলোচনা করছি শুধু, কেমন? আর প্রথম থেকে দেখছি না আমরা। আচ্ছা, অনেকজন তো আছেন, ক্লাসটাও হয়েছে অলরেডি, আগে হয়েছে ছন্দ নিয়ে। আচ্ছা, গণ নিয়ে কারোর কি কোনো ধারণা হয়েছে? আশা করি এতজনের মধ্যে কেউ না কেউ তো বুঝেছেন। হ্যাঁ, আপনি ওই সূত্রটা দিয়েছেন, এখন ব্যাপার হচ্ছে যে ওইটাকে ওই লঘু গুরুর ক্রমটা দেখে এক একটা কে চিহ্নিত করে তারপরে সেইভাবে মানে একের পর এক যেভাবে আসছে সেটাকে দেখে বুঝতে হবে যে এটা এই ছন্দ, কারণ সেই ছন্দটা কিভাবে কিভাবে পরিগঠিত হচ্ছে সেটা মানে আগেই বলে দেওয়া আছে, মানে বিশেষ একটা ছন্দতে এই নিয়ম হবে। তো তারপরে যদি আমরা ধরুন আপনি উদাহরণের বাইরে যদি কোনো ছন্দ দেন, যদি কোনো শ্লোক দেন, তাহলে সেই আমরা যদি প্যাটার্নটা দেখতে পাই তাহলে সেইভাবে আমরা ছন্দটাকে বুঝে যাবো। এটি এবং এই আমরা তারা মানে লিটারেচার বলে দেবো, এর মধ্যে এর নিজস্ব এটা বলা আছে প্রত্যেকটাতে কি হবে, সিকোয়েন্স হবে, লঘু লঘু গুরু 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 এরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো প্রত্যেকে শুরুতেই এটা ধরুন যে ছন্দটা হচ্ছে একটা মানে আমাদের আউটকামটা কি, মানে আমরা ধরুন বাক্যের স্ট্রাকচার যেমন আমরা করি, আমরা আমাদের কথা বলার জন্য যেটা আমাদের লাগবে সেটা কি, সেটা আমাদের বাক্য, তাই না? আমাদের এবারে এই বাক্যটা আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি আউটকাম, আমাদের অ্যাকচুয়াল আউটকাম কি, বাক্য, যেটা আমাদের প্রয়োজন। এবারে সেই বাক্যটা আমরা যখন শিখি, বাক্য শেখার জন্য আমাদেরকে শিখতে হয়, শব্দ শিখতে হয়, কোন শব্দটা মানে কোনটা আগে বসাবো, আগে হচ্ছে সাবজেক্ট, আগে তারপরে নেক্সট হচ্ছে ভার্ব, নেক্সট অবজেক্ট। এটা যে ভাষার যেমন ক্রম, সেই ভাষাতে আমরা তেমন শিখি। তো আমাদেরকে কিন্তু শব্দ শিখতে হয়, সেই শব্দগুলোকে আমরা কোন ক্রমে বসাবো সেগুলো শিখতে হয়, কিন্তু অ্যাকচুয়াল আউটকামটা কি, প্রয়োজন আমাদের কোনটা, বাক্য, তাই তো? ধরুন কেউ অনেক শব্দ জানে কিন্তু সে বাক্য তৈরি করতে জানে না, তাহলে তার ক্ষেত্রে কি মানে কোনো প্রয়োজন সাধিত হবে কিছু? মূল যেটা আমাদের লাগবে আমাদের কনভারসেশনের জন্য, সেটা কিন্তু বা লিখতে গেলেও বাক্যটাই আমাদের লাগবে। তাহলে আমাদের অ্যাকচুয়াল প্রয়োজন হচ্ছে বাক্য, কিন্তু সেই বাক্য শেখার জন্য আমাদের শব্দ শিখতে হয়, সেই শব্দগুলোকে কোন ক্রমে বসাবো সেগুলো শিখতে হয়। ঠিক একই রকম ছন্দটা কি, ছন্দটা ঠিক ওই শব্দ অথবা ওই ক্রম এগুলো হচ্ছে ছন্দ, ঠিক ওই ক্যাটাগরিতে পড়বে। আউটকামটা কি, আউটকাম হচ্ছে পদ্য বা শ্লোক। মানে পদ্য বা শ্লোকটাই হচ্ছে শ্রোতা শুনবেন, যিনি ছন্দ বা ইত্যাদি কিছু জানেন না তিনিও পদ্য বা শ্লোক বুঝতে পারেন, যেটা শ্লোক বা পদ্যকাব্য। যিনি এ সমস্ত থিওরিগুলো জানেন যিনি এ সমস্ত থিওরিগুলো জানেন
তিনিও ওটাকে পদ্য বা শ্লোক হিসেবেই জানেন। তাহলে যেমন হয় যে সব ব্যাকরণ জানা, কেউ বাংলা ভাষা প্রয়োগ করে ব্যাকরণ জেনে প্রয়োগ করেন, কেউ ব্যাকরণ না জেনেও প্রয়োগ করতে পারেন। কিন্তু আমাদের আরও অ্যাকচুয়াল প্রয়োজনটা কোথায়? বাক্য। বাক্য প্রয়োগ আমরা তার স্ট্রাকচার, গ্রামার ইত্যাদি না জেনেও করতে পারি, জেনেও করতে পারি, তাই না? এটা আমরা দেখতে পাই যে অধিকাংশ লোকই ব্যাকরণ জানেন না, তারা অথচ কথা বলছেন, তাহলে তারা বাক্যের প্রয়োগ করতে জানেন। ঠিক একই রকম পদ্য বা শ্লোকের মধ্যে একটা ব্যাকরণগত দিক হচ্ছে একটা এই ছন্দ। ঠিক আছে, ব্যাকরণগত একটা দিক হচ্ছে ছন্দ। যেমন মানে বাক্যের ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে ব্যাকরণ একটা অঙ্গ, সেরকমই এই পদ্য বা শ্লোক রচনা বলুন বা শ্লোকের ক্ষেত্রে এই গণ হচ্ছে একটা অঙ্গ। গণ, ছন্দ এগুলো একটা অঙ্গ। ছন্দের একটা অংশ হচ্ছে গণ, তাহলে এই ছন্দ জিনিসটা একটা অঙ্গ তার। দেখুন, এবারে আমরা প্রথম দিকে জেনেছিলাম পদ্য বা শ্লোক আসলে কি? নির্দিষ্ট অক্ষরের একটা ক্রম। যেমন আপনারা দেখবেন গীতা শ্লোকগুলো যখন পড়েন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। এটা আসলে কি একটা বাক্য, তাই না? এটাকে আমরা মানে আমাদের দেখবেন ওই বিশেষ করে সংস্কৃত হোক বা বাংলাতে হোক, যদি আমরা কোনো পদ্যকাব্য পড়ি, সেক্ষেত্রে আমাদের আগে সেই পদ্যকাব্যের অন্বয় করতে হয়, মানে বাক্যের আকারে লিখতে হয়, তাই না? মানে ওই পদ্যটাকে বাক্যে লিখলে কিরকম হবে সেটা আমাদের জানতে হয়। তাহলে আসলে কি পদ্যকাব্য মানে কি? বাক্যকেই মানে গদ্যটাকেই একটা নির্দিষ্ট ক্রমে সাজালে সেটা একটা পদ্যের আকার নেয়, তাই তো? ওই জন্য দেখবেন পদ্যকাব্য বাংলাতে হোক বা ইংরেজিতে হোক বা আমাদের নিজস্ব আমাদের সংস্কৃত ভাষাতেই হোক, ওই জন্য পদ্যকাব্যের যখন আমরা এক্সপ্লেনেশন লিখি, এক্সপ্লেন যখন আমরা করি, তখন আমাদেরকে অন্বয় করতে হয় আগে, মানে ওটাকে বাক্যে রূপ দিতে হয়, তাই না? তো এইভাবে হচ্ছে, তাহলে আমরা হচ্ছে কি করি? পদ্যকাব্যের যখন আমরা মানে এক্সপ্লেনেশন করি, তখন হচ্ছে ওটাকে বাক্যের আকারে লিখি। তাহলে পদ্যটা কি? বাক্যটাকেই পদ্যের আকারে লেখা হচ্ছে, তাই না? পদ্যটাকেই পদ্যের আকারে লেখা হয়। তাহলে পদ্য কি করে হবে? হঠাৎ করে তো আর হয়ে যাবে না, নির্দিষ্ট কিছু একটা ক্রমে সাজাতে হবে। তাহলে পদ্যের মধ্যে বা বাক্যের মধ্যে অন্তর্গত শব্দগুলোকে, বর্ণগুলোকে, ওই বর্ণ সমষ্টিগুলোকে একটা নির্দিষ্ট ক্রমে সাজালে কি হবে? ওটা পদ্যের একটা রূপ নেবে, তবেই সেটা একটা শ্লোক হবে। সেটাকে বাংলাতে আমরা বলি পদ্য, ইংরেজিতে বলি পদ্য, পোয়েম, কিন্তু এখানে বলছি সংস্কৃতে সেটাকে বলছি শ্লোক। শ্লোক মানে পদ্য, অতিরিক্ত কিছু না। তাহলে এই নির্দিষ্ট ক্রমে সাজানোর জন্য আমাদের কি মানে নির্দিষ্ট ক্রমে আমরা সাজাবো কি? অক্ষরগুলোকে, ঠিক তো? এই যে নির্দিষ্ট ক্রমে বাক্যটাকে নির্দিষ্ট ক্রমে সাজাবো, তবেই সেটা পদ্যের একটা রূপ নেবে। সেই নির্দিষ্ট ক্রমে সাজাবো আমরা কি অনুসারে? অক্ষর অনুসারে। এবং অক্ষর আমরা দুরকম পড়েছি, তাই তো? একটা লঘু অক্ষর এবং একটা গুরু অক্ষর। লঘু অক্ষর এবং গুরু অক্ষর। এই লঘু এবং গুরু অক্ষরকে নির্দিষ্ট ক্রমে সাজালে একটা নির্দিষ্ট ছন্দ হবে। ধরে নিন যে একটা শ্লোকে, যেমন অনুষ্ঠুপ ছন্দের শ্লোকে মোট কতগুলো অক্ষর হয়? 32, তাই তো? মোট অক্ষর সংখ্যা কত? 32। তাহলে এই 32 অক্ষরকে আমরা কি এক একটা পাদে ভাগ করে নিতে পারি? 4টে পাদ হবে, তাই না? এগুলো তো আপনারা জানেন সবাই। 4টে পাদে কতগুলো অক্ষর? 8টি করে অক্ষর। এবারে 8টি অক্ষর লঘু গুরু ক্রমে সাজালে আমরা অনেক রকম ভাবে সাজাতে পারি। 8টা অক্ষর যদি লঘু গুরু ক্রমে সাজাতে বলা হয়, যেমন ফোন নাম্বার যেমন করা হয়, ফোন নাম্বার যেমন 10 ডিজিটের যে ফোন নাম্বার হয়, সেটা আমরা কি একটা সংখ্যা এদিক ওদিক করে দিলেই, একটা সংখ্যার হচ্ছে পজিশনটা পাল্টে দিলেই নাম্বার পাল্টে যাবে, তাই তো? তাহলে এইভাবে অসংখ্য ফোন নাম্বার তৈরি করা যায়, আপনারা নিজেরাই জানেন এটা। ঠিক একই রকমভাবে এই 8টা অক্ষরকে লঘু গুরু ক্রমটাকে যদি মানে তার অবস্থান চেঞ্জ করে দিলে কি হবে? ছন্দ পাল্টে যাবে। ওখানে যেমন ফোন নাম্বার পাল্টে যায়, তেমন এখানে একটা লঘু গুরু যদি আমরা চেঞ্জ করে দিই, তার অবস্থান চেঞ্জ করে দিই, মানে ধরুন একটা লঘু কোনো ক্ষেত্রে প্রথমে লঘু আছে, পরেরগুলো লঘু, পরের 7টা একটা নির্দিষ্ট ক্রমে আছে, প্রথমটা লঘু আছে, আমি পরের 7টা একই পজিশনে রাখলাম,
শুধু প্রথম লঘুটাকে গুরু করে দিলাম, কি হবে? ছন্দ পাল্টে যাবে। নাম্বার ওখানে যেমন ফোন নাম্বার পাল্টে যায়, তেমন এখানেও ছন্দ পাল্টে যাবে। তাহলে একটা পার্টিকুলার অক্ষরের, অর্থাৎ এখানে আমাদের অক্ষর কটা? দুটো, লঘু এবং গুরু। পার্টিকুলার একটা অক্ষরের যদি আমরা অবস্থানটাকে পাল্টে দিই, তাহলে কি হবে? ছন্দ পাল্টে যাবে, তাই তো? এইবারে আপনারা কল্পনা করুন যে আমাকে তাহলে এই 8টা অক্ষর থাকবে একটি করে পাদে, এরকম আমি কতগুলো সাজাতে পারি বলুন তো? সংখ্যাটা অনেক না? আমরা এখন কল্পনা করতে পারছি না কাউন্ট করে, কিন্তু সংখ্যাটা অনেকটাই, তাই তো? এই লঘু গুরু ক্রমে যদি আমাদের সাজাতে বলা হয় 8টা ডিজিটে, যেমন 8টা ডিজিটের নাম্বার যদি সাজাতে বলা হয়, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে? মানে একটা অবশ্যই কাউন্টেবল হবে, কিন্তু সেটা অনেকটাই। একই রকমভাবে লঘু গুরু ক্রম, এই লঘু গুরু দুটো অক্ষরকে যদি আমাদেরকে এইভাবে সাজাতে হয়, হায়েস্ট 8 পর্যন্ত যাবে, তাহলে সেটা কতগুলো হবে? অনেকটাই হবে, তাই তো? তাহলে এবার ধরুন, আমি ধরে নিচ্ছি যে এরকম আমরা কতগুলো সাজাতে পারবো? আমি ধরে নিচ্ছি এরকম আমরা 200টা সাজাতে পারবো। মানে 8টা মোট সংখ্যা হবে হচ্ছে 8টা, লঘু গুরু মিলিয়ে মোট হবে 8টা, মানে অক্ষর সংখ্যা হচ্ছে 8, এবং লঘু গুরু ক্রমে যদি আমাদের সাজাতে বলা হয়, আমি ধরে নিচ্ছি কটা হবে? 200টা। আমি 200টা এরকম মানে ফরম্যাট পাবো। আমি লঘু গুরু ক্রমে সাজিয়ে 8টা অক্ষর সংখ্যা হবে, আমি 200টা পাবো। এইবারে তাহলে কটা ছন্দ হবে? 200টা ছন্দ হবে, তাই তো? এবার এই 200টা ছন্দের যদি আমাদেরকে ডেফিনেশন বলতে হয়, ধরুন প্রথম ছন্দ হচ্ছে এ বি সি করে এরকম ছন্দ, তাহলে 200টা ছন্দের নাম আমি ধরে নিচ্ছি এ বি সি ডি করে এরকম আমার যাব। তাহলে এ ছন্দের আমার ডেফিনেশন বলতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে ওই 8টা ক্রমটা বলতে হবে, তাই না? লঘুগুরু ক্রমটা যে মানে ক্রমটা যেভাবে থাকবে, সেই 8টা অক্ষরের ক্রমটা আমাকে পার্টিকুলার বলে দিতে হবে যে এই 8টা অক্ষরের ক্রম যদি এইভাবে থাকে, তাহলে এ ছন্দ। এবার আমি ওই ক্রম থেকে একটা চেঞ্জ করে দিলাম, একটার অবস্থান চেঞ্জ করে দিলে বি ছন্দ, তাহলে ওটাও বলতে হবে আমাকে যে 8টা অক্ষর যদি এই পার্টিকুলার ক্রমে থাকে, তাহলে এই ছন্দ, ঠিক তো? তাহলে এইভাবে আমাকে কিন্তু আমি ধরে নিয়েছি 200টা, আর আমাকে 200 বার কিন্তু 200টা ছন্দের লক্ষণ বলার জন্য, ডেফিনেশন দেওয়ার জন্য আমাকে এই লঘুগুরু ক্রমটা বলে দিতে হবে যে 8টা অক্ষর যদি এই ক্রমে থাকে। কিন্তু এটা বলাটা কি অনেকটা কষ্টকর, মানে আপনাকে বারবার লঘুগুরু বলতে হবে, মানে 8 বার লঘুগুরু শব্দটা বলতে হবে। আপনি করতে পারেন যে আমি লঘুর জায়গায় ল বলবো, গুরুর জায়গায় গ বলবো, কিন্তু তাও জিনিসটা অনেকটা সংক্ষিপ্ত হবে, কিন্তু তা সত্ত্বেও আপনাকে 8 বার তো বলতে হবে লঘুগুরু জিনিসটা, ল গ তো এটা 8 বার বলতে হবে। তাহলে সেটারও আমরা আরো সংক্ষেপে করতে পারি, আমাকে 8 বারও যাতে না বলতে হয় সেটারও ব্যবস্থা আমরা করতে পারি। তার জন্য এই গণের ব্যবস্থা করা হয়েছে। গণ মানে কি? লঘু গুরুর একটা পার্টিকুলার ক্রমকে নিয়ে, মানে তিনটে অক্ষর নিয়ে একটা করে গণ। এবার 3টে অক্ষর মানে আমাদের মোট অক্ষরের ভাগ কটা? 2টো, লঘু গুরু। তাহলে 3টে অক্ষরের একটা পার্টিকুলার ক্রম হচ্ছে এক একটা গণ, ঠিক আছে? গণ মানে টিম। তাহলে টিমে কি একজন নিয়ে তো টিম হবে না, টিমে সবসময় একের অধিক থাকবে। তাহলে এখানে কটা নেওয়া হচ্ছে? 3টে কি নেওয়া হবে? অক্ষর। 3টে অক্ষর নিয়ে এক একটা করে টিম হবে। এরকম কটা আমরা টিম পাবো? 8টা, ঠিক আছে? এরকম 8টা টিম পাবো, 8টা গণ, তাই জন্য গণ কটা? 8টা। এবার এই গণটা আসলে কি? লঘু গুরুর মানে 3টে অক্ষরের একটা নির্দিষ্ট ক্রম। 3টে অক্ষরের নির্দিষ্ট ক্রম বলতে লঘু গুরুর নির্দিষ্ট ক্রম। লঘু গুরু গুরু হতে পারে, লঘু গুরু গুরু বললে দেখুন 3টে লঘু বললে একটা গণ হয়ে যাচ্ছে, লঘু লঘু লঘু, মানে 3টে অক্ষর নিতে হবে, লঘু লঘু লঘু। এবারে লঘু লঘু গুরু, লঘু গুরু লঘু, গুরু লঘু লঘু, এরকম করে আমরা মোট 8টা এরকম গণ পাবো, ঠিক আছে? এবার দেখুন, আমার ওই একটা ছন্দের যখন ডেফিনেশন দিচ্ছিলাম 8টা অক্ষর বিশিষ্ট একটা ছন্দের, তখন আমাকে কিন্তু বারবার লঘু গুরু ওটাকে বলতে হচ্ছিল, 8 বার বলতে হচ্ছে আমাকে। পার্টিকুলার ক্রমটাকে বলার জন্য আমাকে 8 বার তো লঘু গুরু শব্দটা বলতে হবে, সে লঘু গুরু যে ক্রমে আছে সেই ক্রমটা তো বলে দিতে হবে। এবারে সেটাকে আমরা কি ছোট করতে পারি, 3টে করে ওই যে পার্টিকুলার ক্রম থাকবে, সেখানে আমরা 3টে অক্ষর নিয়ে একটা টিম হয়ে গেছে,
তাহলে আমাদের 8টা অক্ষর মানে কটা টিম পাবো আমি ওখানে? 2টো টিম পাবো। 3 3 6, 2টো টিম পাবো, আর 2টো আমার পড়ে থাকবে, 2টো অক্ষর পড়ে থাকবে। তাহলে আমি কটা অক্ষরের দ্বারা বলতে পারছি ওটা? 2টো গণের নাম বললাম আমার 3 3 6, মানে 2টো গণের নাম বলছি আমি 2টো অক্ষর দিয়ে, আর মানে গণের নাম 2টো বলছি, আর 2টো অক্ষর সংখ্যা 2টো অক্ষর বলে দিচ্ছি। তাহলে আমাকে 8বার বলতে হচ্ছে না। লঘুগুরু ক্রমটা বলার জন্য 8টা অক্ষরের আমাকে 8বার বলতে হচ্ছে না। আমাকে 8টার জায়গায় কটা ইউজ করতে হচ্ছে? 2টো গণের নাম আর 2টো অক্ষরের নাম। ঠিক আছে? তাহলে এইভাবে যাতে ছন্দের ডেফিনেশন দেওয়াটা আরো ইজি হয়, অনেকটা মানে শর্টকাট হয়, তার জন্য এই গণের ব্যবস্থাটা করা হয়েছে। ঠিক আছে? এবারে আমাদের অনুষ্টুপ ছন্দে সবচেয়ে কম কি 8টা অক্ষর আছে এক একটা পাদে। আপনারা যেগুলো বড় বড় শ্লোক পড়েছেন সেখানে দেখেছেন একটা করে পাদে কটা করে অক্ষর আছে? ওই মানে সরি মালিনী ছন্দ, তারপরে আমাদের মন্দাক্রান্তা ছন্দ, এগুলোতে শিখরিণী ছন্দ। এক একটা পাদে 17টা করে 19টা করে অক্ষর আছে। তাহলে আপনি কি 17বার বা 19বার কি ওই ক্রমটা বলার জন্য বলবেন যে আমার এই লঘুগুরু ক্রমটা মানে বলার জন্য আমাকে 17টা অক্ষর ব্যবহার করতে হবে? যে লঘুগুরু ক্রমটা আমাকে বলার জন্য ওই 17টা অক্ষর তো বলতে হবে আমাকে ক্রমটা বলার জন্য। তাহলে সেটা না বলে আমি কি করতে পারি? 5টা গণ আমার 3 5 15, তাহলে 5টা গণের নাম বলে দেবো, আর এক্সট্রা যে অক্ষর পড়ে থাকবে সেটা আমি বলে দেবো। তাহলে যাতে আমাদের ছন্দের ডেফিনেশন দিতে আমাদের যাতে খুব মানে কি ইজি হয়, জিনিসটা আরো অত্যন্ত সংক্ষিপ্ত হয়, তার জন্য এই গণের ব্যবস্থাটা করা হয়েছে। ঠিক আছে? এবার আপনাদের মনে রাখার সুবিধার্থে আসলে ওই 3টে করে অক্ষর নিয়ে একটি করে গণ। এবার 3টে অক্ষর নিয়ে একটি করে গণ মানে সেই গণে কি থাকবে? অক্ষরের ক্রমটা কি? লঘু গুরু অতিরিক্ত তো কিছু না। অক্ষর মানে দুটোই আছে আমাদের, লঘু আর গুরু। তাহলে লঘু গুরু ক্রমটা ওই 3টে অক্ষর নিয়ে সাজালে একটা করে গণ। তাহলে আমি 3টে লঘু নিলে একটা গণ হয়ে যাচ্ছে, 3টে লঘু অক্ষর নিয়ে একটা গণ হতে পারে, 3টে গুরু অক্ষর নিয়ে একটা গণ হতে পারে, এবং লঘু গুরু মিক্সড হয়ে আরও বাকি 6টা গণ হবে। ঠিক আছে? তাহলে 3টে লঘু নিয়ে একটা গণ হবে, 3টে গুরু নিয়ে একটা গণ, অন্যান্য যে গণগুলো হবে সেখানে কি লঘু গুরুটা মিক্সড হয়ে থাকবে। এইভাবে আমি মোট কটা গণ পাবো? 8টা গণ পাবো। এবার এই গণটা মনে রাখার সুবিধার একটা মানে যে জায়গা কি, যে ওই সূত্র একটা আছে দেখুন, ইয়ামা তারা জাভান শলভা, মানে গণের নাম মনে রাখার জন্য এইটা মানে এইটা দিয়ে আমরা 8টা গণের নাম মনে রাখতে পারি, এবং 8টা গণের যে বৈশিষ্ট্য, গণের বৈশিষ্ট্য বলতে অক্ষরের যে ক্রম সেটাও মনে রাখতে পারি। যেমন ইয়াগণ মানে ইয়া মাতা, লঘু গুরু গুরু। তাহলে যদি আমাদের বলা হয় যে ইয়াগণের বৈশিষ্ট্য কি, ইয়াগণের অক্ষরের ক্রমটা কি বলো, আমরা কি বলবো? ইয়া মাতা, অর্থাৎ লঘু গুরু গুরু। তাহলে ইয়াগণের 3টে যে অক্ষর আছে তার ক্রমটা কি? লঘু গুরু গুরু। নেক্সট মগণ, মা তারা, মানে 3টেই লঘু, সরি 3টেই গুরু, মগণে 3টেই গুরু। তাহলে মগণের মানে 3টে মগণের যে বৈশিষ্ট্য, 3টে অক্ষরের যে ক্রম সেটা কিরকম? গুরু গুরু গুরু। এইভাবে তগণ, রগণ, জগণ, ভগণ, নগণ এবং সগণ, এই হচ্ছে মোট আমাদের 8টি গণ। শেষে হচ্ছে সগণ। সগণটা কি? স ল গম, তাহলে লঘু লঘু গুরু। ঠিক আছে? তো এইভাবে আমাদের 8টা গণ হচ্ছে, আমরা এই শুধুমাত্র এইটা থেকে মনে রাখতে পারি। এই সব যে মানে একটা শব্দবন্ধ তৈরি করা হয়েছে, ইয়মা তারা জাভান শলগম, এইটার দ্বারা আমরা গণের নাম এবং সেই গণের অক্ষরের যে বৈশিষ্ট্য অর্থাৎ অক্ষরের যে ক্রম সেটা আমরা মনে রাখতে পারি। ঠিক আছে? এবার আমরা যদি একটা এক্সাম্পল দেখি জিনিসটা আরো খুব স্পষ্ট হবে। আশা করি মানে এই গণের ব্যাপারটা বোঝা গেছে যে গণ জিনিসটা কেন আমাদের ছন্দের ক্ষেত্রে আনতে হচ্ছে। এবার আমরা একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো জিনিসটা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম।
স্যার বলছি যে মানে তগনটা এমনি মানে কিভাবে বুঝতে পারবো যে এটা তগন মগন, এটা কিভাবে বুঝতে পারবো? তখন কি করে বুঝবেন? ওই ওই যে আমরা যেটা পড়লাম ইয়ামা তারা জাভানো শলগম, ওইটা হ্যাঁ। প্রত্যেককে মনে রাখতে হবে। তাহলে ইয়ামা তারা জাভানো শলগম, তখন মানে কি তারা জ, তাহলে তারা জ মানে ওটা ইন্ডিকেশন। তারা জ কিসের ইন্ডিকেশন? তাটা হচ্ছে গুরু, রাটা হচ্ছে গুরু, জটা লঘু। তাহলে তগনের বৈশিষ্ট্য কি? অক্ষরের ক্রমটা কি? তার গুরু গুরু লঘু। আচ্ছা আচ্ছা, গুরু গুরু লঘু হলে ওটা হচ্ছে তগন। তগন। আচ্ছা। এবার আমরা যেখানে যেখানে মানে এই ছন্দের ডেফিনেশনে যেখানে পাবো বা পার্টিকুলার শ্লোকে আমরা নিজেরাই চেষ্টা করতে পারি। এক একটা শ্লোকে আমরা লঘু গুরুগুলো ঠিক করে নিলাম, যে একটা ধরুন একটা অনুষ্ঠুপ ছন্দের শ্লোক দেখলাম, সেখানে কটা অক্ষর আছে, একটা করে পাতে কটা করে অক্ষর, 8টি করে অক্ষর। তাহলে আমি 8টা অক্ষরে লঘু গুরু জিনিসটা লিখে ফেললাম, যে প্রথম কোনটা লঘু কোনটা গুরু লিখে ফেলার পরে আমরা 3টে করে নিয়ে নিলাম। প্রথম থেকে যদি 3টে করে নিই কি হবে? প্রথম 3টে নেওয়া হয়ে যাবে, একটা গণ হবে, নেক্সট 3টে নিয়ে একটা গণ হবে, আর 2টো পড়ে থাকবে। তাহলে পার্টিকুলার কি গণ হবে আমরা সেখান থেকে দেখতে পারি। যখন দেখবো যে আমাদের গুরু গুরু লঘু আছে, আমরা কি সিদ্ধান্তে আসবো? যে তাহলে প্রথমটা তগণ। আচ্ছা, গুরু 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 লঘু হলে তার আগেরটা থাকবে তগন। না, গুরু গুরু লঘু হলে সেটা তগণ। একটা করে গণ মানে কি? 3টে করে অক্ষর নিয়ে একটি করে গণ। 3টে করে অক্ষর নিয়ে মানে কি? লঘু গুরু নিয়েই গণ, মানে অক্ষর বলতে লঘু গুরু বাড়িতে কিছু না, লঘু গুরু নির্দিষ্ট একটা ক্রম। যেমন আমরা 0 1 এইটাকে যদি আমরা ওই সাজাতে চাই, যদি আমরা এটাকে আমরা বাইনারিতে, তাহলে কটা পাবো মোট? 0 0 আপনাকে যদি 0 1 দিয়ে যদি সাজাতে 8টা করতে হয়, 0 1 আপনি নিয়ে আপনি 8টা যদি করতে চান, তাহলে আপনি মানে মোট কিভাবে করতে পারবেন? 0 0 0 এটা একটা সেট হতে পারে, 0 0 1 এটা একটা সেট হবে, 0 1 0 এটা একটা সেট হবে, 1 0 0 এটা একটা সেট হবে। ঠিক তো আছে? স্যার বলছি মানে গুরু গুরু লঘু এটা হচ্ছে গিয়ে তগন বললেন, তাই তো? হ্যাঁ মানে এইরকমই কি সেট গুলো, মানে লঘু লঘু গুরু হলে আবার মগনটা তাহলে কি করে আবার মগনটা? দেখুন ওই শব্দটা দেখুন কি আছে, ইয়া মা তারা, মা তারা মানে মা তারা মানে 3টেই গুরু। হ্যাঁ। তাহলে মগন মানে কি? গুরু গুরু গুরু। আচ্ছা স্যার, মানে এইরকম ধাপে মানে গুরু 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 হচ্ছে মগন, আবার লঘু গুরু লঘু লঘু এইটা বললেন বোধহয় তগন। গুরু গুরু লেগে ওই আপনি ওই ওই হ্যাঁ, শব্দটা ডায়াগ্রামটা দেখলে বোঝা যাবে, যে ডায়াগ্রামটা দেওয়া আছে। ওই শব্দটা মুখস্থ করলেই হয়ে যাবে। ওটা মানে স্যার খুব ওটা easy, না মানে যেটা বললেন ওটা কোথায় আছে একটু? ওটা আমাদের স্টাডি ম্যাটেরিয়ালেই দেওয়া আছে। ও আচ্ছা আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছিল ওখানেই দেওয়া আছে। যে পেজে গণ আছে ওই পেজে। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, পার্থবাবু আমাদের কাছে এটা আছে, ছন্দের উদাহরণগুলো আমাদের সংস্কৃতও আছে, বুঝলেন? বাংলাতেও না, আছে আপনি বলেছিলেন, কিন্তু কোনো কারণে বোধহয় ওই মেটেরিয়ালটা পরে আর আচ্ছা সার্কুলেট। আচ্ছা, ওখানে দেওয়া হয়নি তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আমাদের পাঠিয়ে দেবো। আমি এখন দেখছি এটা আছে, করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু এটা হবে না, বাংলাটা লাগবে আমাদের।
আচ্ছা, প্রত্যেকে একটু এইটা খেয়াল করুন, এখান থেকে বুঝতে পারবেন। আহ, দেখুন এইখানে দেখুন প্রত্যেকটা কোনটা কি গণ এখান থেকে বোঝা যাবে। ইয়াগণ মানে ইয়া মাতা মানে লঘু গুরু গুরু, এখানে প্রত্যেকটা সাজানো আছে। ঠিক আছে, এইটা থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা, এবারে একটু দেখুন, এখানে দেখুন কয়েকটা ছন্দের এক্সাম্পল আমরা দেখে নিই, তাহলে বোঝা যাবে। দেখুন ইন্দ্রবজ্রা ছন্দের যে লক্ষণটা বলা হয়েছে, দেখুন ডেফিনেশনটা কি। অক্ষর সংখ্যা 11টা, মানে একটি করে পাদে অক্ষর সংখ্যা 11টা। আর ছন্দের ডেফিনেশন কেমনভাবে দেওয়া হয়েছে দেখুন, কি আছে অক্ষরের ক্রমটা কেমন। তাহলে 11টা অক্ষর মানে আমি কিভাবে বলতে পারবো আমার কটা গণ লাগবে। আমার 3 দিয়ে ভাগ করলে আমি 3টে গণ পাবো, আর 2টো বর্ণ পড়ে থাকবে। তাহলে আমাকে লক্ষণটা বলার জন্য, ডেফিনেশনটা বলার জন্য আমার কটা 3টে গণের নাম বললে হয়ে যাবে, আর 2টো অক্ষরের নাম বলতে হবে। অক্ষরের নাম বলতে গুরু বা লঘু যেমনটা হবে সেরকম। দেখুন এখানে মানে ডেফিনেশনটা কেমন দেওয়া আছে, 11টা অক্ষরের ক্রমটা কেমন আছে, ত ত জ, তারপরে 2টো গুরু বর্ণ। ঠিক আছে, ত ত জ 2টো গুরু বর্ণ। এবার যদি গণ যদি না থাকতো তাহলে আমাকে কি বলতে হতো, এখানে তখনের জায়গায় আমাকে বলতে হতো তারা জ, মানে গুরু গুরু লঘু, গুরু গুরু লঘু, জ ভা ন, লঘু গুরু লঘু, গুরু গুরু। আমাকে তাহলে ইন্দ্রবজ্রা ছন্দের ডেফিনেশন দেওয়ার জন্য, অর্থাৎ 11টা অক্ষর কোন ক্রমে থাকলে তবে ইন্দ্রবজ্রা ছন্দ হবে, এটা বলার জন্য আমাকে তখন কি করতে হতো, 11টা এরকম বলতে হতো, 11 বার বলতে হতো কি, গুরু গুরু লঘু, গুরু গুরু লঘু, লঘু গুরু লঘু, গুরু গুরু। এইটা বললেই আমার তবে ইন্দ্রবজ্রা ছন্দ, তার যে 11টা অক্ষরের ক্রম সেটা বলা কমপ্লিট হতো। তাহলে এটা বলাটা কি অনেকটা কষ্টসাধ্য, আপনাকে এতবার করে বলতে হবে লঘু গুরু জিনিসটা, 11 বার বলতে হচ্ছে। তাহলে সেটার জায়গায় কি, ওটা না করে আমরা যদি গণ করে নিই 3টে করে, মানে ক্রমকে 3টে করে অক্ষর নিয়ে একটা করে গণ করে নেওয়ার ফলে কি হলো, আমাকে আর ওই প্রথম 9টা অক্ষর পর্যন্ত আমি 3টে গণ দিয়ে বলে দিলাম, তগণ তগণ জগন আর 2টো গুরু বর্ণ। এই পার্টিকুলার ক্রম হলে কি হবে, ইন্দ্রবজ্রা ছন্দ হবে। বোঝা গেছে? তাহলে মানে গণের মাহাত্ম্যটা বোঝা গেছে। স্যার একটা কথা বলি। হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি এই যে তগন তগন জগন, এই যে এই অর্থহি কন্যা, ওইখানটা যদি ভাঙি আমি, হ্যাঁ, তাহলে অর্থহি বলে একটা তিনটে অক্ষর দিয়ে একটা গণ হচ্ছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এখানে এই গুরু গুরু লঘু এটা কি করে হচ্ছে, অর্থ অটা কি গুরুতে চলে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ওই অক্ষরটা কোনটা লঘু অক্ষর কোনটা গুরু অক্ষর, সেটা কিন্তু সেটা নির্বাচনটা আমাদের দেখানো হয়েছে কেমন ভাবে করতে হয়। অর্থটা ওখানে অকারটা কি হবে, গুরু হবে। কেন, পরে যেহেতু যুক্তাক্ষর আছে, তাই না, একটা নিয়ম ছিল, যুক্তাক্ষরের আগের হ্রস্ববর্ণ কি হবে, লঘু হবে না, কি হবে, গুরুই হবে। আচ্ছা, ওটা গুরু, আর তারপরে তো দীর্ঘই আছে, তাহলে ওটা গুরু। আর হিটা হচ্ছে হ্রস্ব লঘু, গুরু গুরু লঘু। তারপরে দেখুন কন্যা প, একই রকম, পটা কি হবে, পরে যুক্তাক্ষর আছে বলে গুরু, নাটা দীর্ঘ আছে, গুরু গুরু গুরু, পটা লঘু, তাহলে তখন পেলাম। তারপর র কি, রটা লঘু, কিটা হচ্ছে গুরু, ইয়টা লঘু, জ ভা না, লঘু গুরু লঘু, লঘু গুরু লঘু পেলাম। তারপরে এ ব, 2টো গুরু বর্ণ পেতে হবে, একারটা গুরু বর্ণ। আর আমাদের আর একটা নিয়ম ছিল যে কোনো পাদের শেষের অক্ষর সেটা হ্রস্ব হলেও গুরু হতে পারে। মানে ছন্দের যদি সেরকম চাহিদা থাকে, যে মানে ছন্দের চাহিদা বলতে শেষের অক্ষরটাকে যদি আমি, এখানে যদি বটা আছে আসলে এটা হ্রস্ব, লঘু হওয়ার কথা, কিন্তু আমাদের নিয়ম ছিল কি
শেষের অক্ষরটা, কোনো পাদের শেষের হ্রস্ব অক্ষর, সেটা গুরু বলে বিবেচিত হতে পারে যদি সেটা গুরু বলে বিবেচিত হলে একটা পার্টিকুলার ছন্দের ক্রমটা ফুলফিল হয় তবে। এখানে ইন্দ্রবজ্র ছন্দ দেখুন প্রথম 10টা মিলে গেছে, তাই না? প্রথম 10টা তখন তখন যখন মিলে গেছে, আর গুরুবর্ণ মানে প্রথম 10টা অক্ষর মিলে গেছে। এবারে 11 নম্বর অক্ষরটা যদি গুরু হয় তবেই সেটাকে আমরা কি বলতে পারি, ইন্দ্রবজ্র ছন্দ বলতে পারি। এখন 11 নম্বর অক্ষরটা কি হচ্ছে, হ্রস্ব আছে, কিন্তু ওই জন্য ওই নিয়মটা করা হয়েছে। যদি ছন্দ একটা পার্টিকুলার ছন্দ ফুলফিল হয় ওটাকে গুরু বলে ধরলে তবে আমি ওটাকে গুরু বলেই ধরব। এবারে এরকম হতে পারে যে প্রথম 10টা অক্ষর দেখলেন, এটা ইন্দ্রবজ্র ছন্দ না হয় যদি এরকম হতো, প্রথম অন্য কোনো ছন্দের ক্ষেত্রে প্রথম 10টা অক্ষর মিলে গেছে, শেষের অক্ষরটা গিয়ে দেখলেন হ্রস্ব আছে এবং ওটা যদি গুরু বলে ধরেন তাহলে সেই ছন্দটা হবে না। তখন আবার কি করব, আমি ওটাকে ওই ছন্দের ওই ছন্দটাকে ফুলফিল করার জন্য আমি শেষের অক্ষরটাকে হ্রস্ব লঘু হিসাবেই ধরবো, তখন ওটাকে গুরু হিসাবে ধরবো না। তাহলে পাদের যে শেষের অক্ষরটা সেটা কি, সেটা বিবেচ্য। কিসের উপরে বিবেচ্য না, একটা পার্টিকুলার ছন্দ ফুলফিল হচ্ছে কিনা, শেষের অক্ষরটা কি ধরলে ফুলফিল হচ্ছে সেই অনুযায়ী আমাদেরকে ধরতে হবে। ইন্দ্রবজ্র এই মানে পার্টিকুলার যে উদাহরণটা আছে এখানে, শেষের অক্ষরটাকে গুরু বলে ধরলেই ইন্দ্রবজ্র ছন্দের যে ক্রম সেটা ফুলফিল হচ্ছে, তাহলে আমি শেষের অক্ষরটা হ্রস্ব হওয়া সত্ত্বেও লঘু না ধরে গুরু হিসাবেই ধরব। ঠিক আছে, এই নিয়মগুলো তখন আলোচনা করা হয়েছে, মানে ছন্দের যে ক্লাস হয়েছিল তখন। ওগুলো আমাদেরকে দেখে নিতে হবে আর একবার ওখান থেকে, যে লঘু গুরু কোনটা, কোন অক্ষরকে আমরা লঘু বলবো কোনটাকে গুরু বলবো, সেগুলো একটু ভালো করে দেখতে হবে। তাহলে মোটামুটি যাই হোক, গণ সম্পর্কে যে একটা ধোঁয়াশা ছিল সেটা মোটামুটি মিটেছে আশা করছি, যে গণটা কেন প্রয়োজন ছন্দের ক্ষেত্রে। কোনো প্রশ্ন আছে কারো আর? স্যার তাহলে ওই অর্থহীন কন্যা পরকীয়া এবটা তাহলে গুরুবর্ণ হয়ে যাবে? হ্যাঁ, একারটা গুরু আমাদের কি হয়েছে, পরকীয়া ওই পর্যন্ত 9টা হয়ে গেছে, পরে 2টো অক্ষর পড়ে আছে এ আর ব, একারটা গুরু আর শেষেরটাও গুরু, বকারটাও গুরু। আচ্ছা, মানে 2টো গুরু বর্ণ শেষে লাগবে, তাই না? আমাদের ক্রমটা কি আছে, 11টা অক্ষরের তগন তগন জগন আর তারপরে গুরু গুরু। ঠিক আছে, তো এইভাবে। আচ্ছা, তাহলে আর কারো কিছু জিজ্ঞাসা? আচ্ছা, আশা করছি কারো কোনো জিজ্ঞাসা নেই আর। আচ্ছা, এই শ্লোকগুলো কি আর মানে পড়তে হবে আজকে? হ্যাঁ স্যার, একটু পড়ে দিলে ভালো। স্যার একটু প্র্যাকটিসও হয়ে যাবে, একটু আপনি করুন না, আপনার সাথে সাথে আমরা একটুখানি বন্ধ করে করি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রত্যেকে আমার সাথে সাথেই করুন, আর রিপিট করার দরকার নেই। ইন্দ্রবজ্র ছন্দের শ্লোক এটা, মানে অভিজ্ঞান শাকুন্তলের শ্লোক এটা। অর্থো হি কন্যা পরকীয় এব তামদ্য সম্প্রেষ্য পরিগ্রহীতুঃ জাতো মমায়ং বিশদঃ প্রকামং প্রত্যর্পিতন্যাস ইবান্তরাত্মা। ঠিক আছে, আচ্ছা উপেন্দ্রবজ্র, এটা তো প্রত্যেকে জানেন, আমাদের গীতার 2য় অধ্যায় শ্লোক। ইন্দ্রবজ্রা উপেন্দ্রবজ্রা কোনো পরিবর্তন হবে না, মানে পড়ার শৈলীটা একই রকম। গুরু নহত্বা হি মহানুভাবান শ্রেয়ো ভোক্তুম ভৈক্ষ্যমপিহ লোকে হত্বার্থকামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধিরপ্রদিগ্ধান। আচ্ছা, নেক্সট হচ্ছে বংশস্থ ছন্দ। এটাও চেঞ্জ হবে না, অক্ষর সংখ্যাটা যেহেতু 12, তো মানে 11 এবং 12 যদি অক্ষর সংখ্যা হয় একটি করে পাদে, সেখানে পড়ার ধরনটা একই রকমই থাকে।
श्रियः पतिश्रीमतिशासितिं जगत् जगन्निवासो वसुदेवसद्मनि वसन्ददर्शावतरन्तमम्बरात् हिरण्यगर्भाङ्गभुवं मुनिं हरिः। নেক্সট হচ্ছে আমাদের মালিনী ছন্দ। এখানে দেখুন অক্ষর সংখ্যা কতগুলো আছে, 15টা। তাহলে স্বাভাবিকভাবে কি হবে, অক্ষর সংখ্যাটা এক লাফে বেড়ে গেছে, 11-12 পর থেকে একেবারে 15, মানে পুরো পড়ার ধরনটা পুরো আলাদা। নখলু নখলু বানঃ সন্নিপাত্यो यमस्मिन् মৃদুনি মৃগ শরীরে তুলরাশাবিবাগ্নিঃ ত্ববত হরিণকানাং জীবিতং চাতিলোলম ত্বচ নিশিত নিপাতা বজ্রসারাশরাস্তে। নেক্সট হচ্ছে মন্দাক্রান্তা, একটু আলাদা। আচ্ছা পার্থবাবু বলুন। এইটা আমি একটা প্রশ্ন করছি, এই মালিনীতে এই যেখানে ওই জীবিতাং চাতি লোলাং রয়েছে, আমি বাংলা করে উচ্চারণ করছি, তো ওখানে ওই যেহেতু জীবিতাং এর পরে চ রয়েছে, তাহলে ওটা আমরা ওই চ বর্গের শেষ বর্ণ যেটা সেভাবেই উচ্চারণ করবো তো অনুসারে। হ্যাঁ হ্যাঁ, মানে চ ছ জ ঝ নিয়া জীবিতাং চাতি লোলাং। ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে মন্দাক্রান্তা। মন্দাক্রান্তা অক্ষর সংখ্যা একটি করে পাদে 17টি। কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকারাৎ প্রমত্তঃ শাপেনাস্तं গমিত মহিমা वर्षभोग्येन भर्तुः यक्षश्चक्रे जनकतनया स्नानपुण्योदकेषु स्निग्धच्छाया तरुषु वसतिं रामगिर्याश्रमेषु। নেক্সট শিখরিণী। যদিও মন্দাক্রান্তা এবং শিখরিণী ছন্দের অক্ষর সংখ্যাটা সমান, কিন্তু এখানে পড়ার শৈলীটা পুরো আলাদা। এটা আপনারা নিজেরা আন্দাজ করতে পারছেন। আসলে কি হয়, যখন অক্ষর সংখ্যাটা কম থাকে, যে 10, 11, 12 এইরকম, সেখানে দেখবেন হ্রস্ব দীর্ঘের হেরফের হলে খুব একটা মানে পড়ার শৈলীতে চেঞ্জ হয় না। অক্ষর সংখ্যাটা যেহেতু কম, তাই জন্য কোনো প্রভাব পড়ে না। মানে লঘু গুরু যদি ক্রমটা চেঞ্জ হয়ে গেলে কোনো প্রভাবটা থাকছে না পড়ার ক্ষেত্রে। কিন্তু যেগুলোতে অক্ষর সংখ্যা অনেকটাই বড়, মানে বেশি অক্ষর সংখ্যা, যেমন শিখরিণী, মন্দাক্রান্তা, অক্ষর সংখ্যাটা 17 হলেও কিন্তু যেহেতু অক্ষর সংখ্যা বেশি, তাই জন্য কিন্তু ওই লঘু গুরু ক্রম মানে হ্রস্ব দীর্ঘ এই ক্রমের ব্যাপারটা চেঞ্জ হয়ে গেলে পড়ার শৈলীটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, কারণ অক্ষর সংখ্যা তো অনেকটা বেশি, তাই জন্য। শিখরিণী। यदा लोके सूक्ष्मं व्रजति सहसा तद्विपुलताम् यदद्धाविच्छिन्नं भवति कृतसन्धानमिव तत् प्रकृत्या यद्वक्रं तदपि समरेखन्नयनयोः न मे दूरे किञ्चित् क्षणमपि न पार्श्वे रथजवात्। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের শার্দুল বিক্রীড়িত। এখানে অক্ষর সংখ্যা 19টা। এটাও অভিজ্ঞান শাকুন্তলেরই শ্লোক। দেখুন, পাতুন্ন প্রথমম যবস্যতি জলম युष्माश्वपीतेषु या नादत्ते प्रियमण्डनापि भवतां
स्नेहेन या पल्लवम् आद्येवः कुसुमप्रसूतिसमये यस्या भवत्युत्सवः सेयं याति शकुन्तलापतिगृहम् सर्वैरनुज्ञायताम्। আচ্ছা, তারপরে শ্রক ধরা এটা আমাদের হয়নি, তাই তো? আমরা ষাটগুলো বিকৃত এই পর্যন্তই পড়েছিলাম। আচ্ছা, তো বেশ ঠিক আছে, তাহলে ছন্দ নিয়ে আজ পর্যন্ত আমাদের ক্লাস আপাতত এই স্যার ওই পর্যন্ত। লাস্টেরটা একটু শোনাবেন কিরকম হয় একটু শুনি। শ্রক ধরাটা ওটা এই আপনারা এটার মতোই করতে পারেন, এই আমাদের ষাটগুলো বিকৃত ছন্দের মতোই করতে পারেন। या सृष्टिस्रष्टुराद्या वहति विधिहुतं या हविर्या च होत्री ये द्वे कालं विधत्तः श्रुतिविषयगुणा या स्थिता व्याप्य विश्वं या माहुः सर्वबीजप्रकृतिरिति यया प्राणिनः प्राणवन्तः प्रत्यक्षाभिप्रपन्नस्तनुभिरवतु वस्ताभिरिष्टाभिरीशः। ঠিক আছে, তাহলে ওটা আমরা ষাটগুলো বিকৃত ছন্দের মতোই করতে পারি। এই শ্লোকটা হচ্ছে অভিজ্ঞান শাকুন্তলের মঙ্গল শ্লোক। আচ্ছা, নির্মল বাবু কিছু বলবেন? আপনার স্পিকারটা দেখছি অন হয়ে আছে। বেশ ঠিক আছে, তো আমরা তাহলে এবারে, হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ বলছি স্যার, এই অন্তস্থ জয়ের আগে যদি অনুস্বার থাকে ওটার উচ্চারণটা একটু কিরকম হবে আরেকবার বলে দেবেন? ওটা একটু গুলিয়ে গেল। আচ্ছা, ওটা আপনাদেরকে যখন মানে থিওরি পড়ানো হয়েছিল তখন কি বলা হয়েছে যে এই ব ল এগুলো হচ্ছে দুই প্রকার হয়। যেমন আমরা জানি যে ধরুন অকার যেগুলো স্বরবর্ণ আছে সেগুলোর আমরা কি দেখি, আমরা জানি স্বরবর্ণগুলোর হচ্ছে অনুনাসিক, অনুনাসিক নয় এরকম হয়, তাই তো? মানে অ এরকম ভাবে স্বরবর্ণগুলোরই অনুনাসিক আর নিরনুনাসিক এই দুই প্রকার প্রভেদ দেখা যায়। কিন্তু কিছু কিছু ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও হয়। তার মধ্যে অন্তর্গত কি কি? য়, ব এবং ল। এই তিনটি, হ্যাঁ, য়, ব, ল এই তিনটি বর্ণের আমরা দুটো ভাগ পাই। যেমন স্বরবর্ণের পাই কি অনুনাসিক এবং নিরনুনাসিক। এবারে অনুনাসিক বলতে কি, একটু নাকের সাহায্য নিয়ে উচ্চারণ করতে হবে। যেমন আমরা কিছু কিছু গায়ককে বলি মানে গান করার সময় যে কেউ নাকে নাকে গাইছে, কেউ সিম্পল জাস্ট নাকের সাহায্য ছাড়া গাইছে না। যদি আপনি নাকের সাহায্য নিয়ে কোনো কিছু উচ্চারণ করেন তাহলে সেটা কি, সেটা অনুনাসিক হয়ে যায়। তাহলে য়, ব, ল যখন আপনি সিম্পল উচ্চারণ করেন নাকের সাহায্য ছাড়াই তখন সেটা অনুনাসিক না। আর যখন আপনি নাকের সাহায্য নিয়ে উচ্চারণ করবেন ঞ, ল, তখন সেটা কি অনুনাসিক। য়, ব, ল, হ্যাঁ, ওটা অনুনাসিক হয়ে যাচ্ছে। তো আমাদের অনুসারের যখন মানে ইয়কারের পরে যখন আমরা যেটা বলছি না যে পরবর্তী পরে যদি ইয়কার থাকে তাহলে তার আগের অনুসারটি কেমন উচ্চারিত হবে? অনুনাসিক ইয়কারের মতো উচ্চারিত হবে, তাই তো? নাকে একটু যেমন এই ইয়াতি আছে, তাহলে কি হবে? সে ইয়াতি, নাকে নাকে ইয়কাটা উচ্চারণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এবারে এটা মানে থিওরিটা মানে জানা গেছে, একটু অভ্যাস করতে হবে। মানে এটা খুব একটা মাথায় থাকবে না তো সবসময় এই ব্যাপারটা, ওই জন্য একটু উচ্চারণ করে। আসলে স্যার ওইটাই হচ্ছে, মানে আমি জানছি থিওরিটা কিন্তু যখন আমি বলতে যাচ্ছি তখন আর মাথায় থাকছে না। হ্যাঁ, এটাই হচ্ছে মানে ভাষা এবং হচ্ছে বিশেষ করে মানে এটা মানে একটা ভাষাই শিখছি বলতে গেলে, ভাষার একটা মানে সংস্কৃত ভাষার একটা বিশেষ প্রকার হচ্ছে চ্যান্ট, সেটা শিখছি। তাহলে একটা ভাষার উচ্চারণও তো পুরোপুরি প্র্যাকটিসের উপরে, ঠিক আছে? তাই জন্য একটা ভাষা মানে যত প্র্যাকটিস করবেন তত সুন্দর হবে। প্র্যাকটিস ছাড়া এটার অন্য কোনো উপায় নেই।
আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো এবারে আমাদের প্রি টেস্ট শুরু করা যাক। আচ্ছা, প্রত্যেকে মানে সবগুলোই দেখেছেন আমাদের আজ পর্যন্ত যা কিছু হয়েছে? দেখতে গিয়ে প্রথমের জিনিস সব ভুলে গেছি। হ্যাঁ স্যার, দেখতে গিয়ে সব গুলিয়ে যাচ্ছে প্রথমের গুলো। আচ্ছা, আমি তাও বলে দিচ্ছি এক্সামে অসুবিধা কোথায় কোথায় হবে। গীতার শ্লোকগুলোতে অসুবিধা হবে না, কারণ গীতার শ্লোকগুলো পড়ার ধরনটা একই রকমই। অনুষ্ঠুপ ছন্দের শ্লোক বেশি আছে, কিছু কিছু আমাদের ওই 4 লাইনের শ্লোক আছে, উপজাতি ছন্দের কিছু কিছু আছে, ওটা খুবই কম সংখ্যাতে, এবং ওটা আমাদের প্র্যাকটিসের মধ্যে আছে, অসুবিধা হবে না। অসুবিধা হবে হচ্ছে আমাদের স্তোত্রগুলোর ক্ষেত্রে। একটা স্তোত্র থেকে আরেকটা স্তোত্রে যখন যাওয়া হবে, আমাদেরকে তো একটা স্তোত্র পুরো বলতে বলা হবে না, একটা পার্টিকুলার স্তোত্রের একটা শ্লোকই বলতে বলা হবে। এবারে একটা স্তোত্রের একটা শ্লোক বলার পরে অন্য স্তোত্রে যখন যাওয়া হবে, তখন আপনাদের একটু অসুবিধা হবে, কেননা ওই আবার সুরটাকে চেঞ্জ করতে হবে, ওই স্তোত্রের যে শ্লোকগুলো যে সুরে মানে পড়া হয়েছে সেইভাবে পড়তে হবে। যেমন গঙ্গা স্তোত্রের একটা মানে শ্লোক বললেন, তারপরে আপনাকে বলতে বলা হলো যে শিব পঞ্চাক্ষর স্তোত্রের শ্লোকটা বলে একটা শ্লোক বলতে বলা হলো, তখন ওই একটু এই যে দ্রুত যে এটা হবে না, ট্রান্সফারটা হবে, এইটাতে একটু অসুবিধা হবে। ওই জন্য স্তোত্রের দ্বিতীয় শান্তি মন্ত্রটাও একটু কঠিন। আচ্ছা, আপনাদের এখানে একটা সহজ করে দিচ্ছি, দ্বিতীয় শান্তি মন্ত্র বাদ দিয়ে দিচ্ছি। না মানে বলছি যে ওটা মানে পরপর বলতে গেলে একটু মানে ঠিক আছে, নিঃশ্বাসটাও বেশ রাখতে হবে, বেশ লম্বা অভ্যেস করতে গিয়ে দেখছি আর কি। আচ্ছা, তো তাহলে ঠিক আছে, আমি তাহলে শুরু করি। প্রথমে স্তোত্র দিয়েই শুরু করা যায়, গীতা শেষের দিকে ধরা হচ্ছে। স্যার আমি একটু কথা বলবো? হ্যাঁ ম্যাডাম, বলুন। হ্যাঁ বলছি, আমাকে একটু তাড়াতাড়ি আজকে একটু ছেড়ে দেবেন, আমি একটু বেরোবো, 2-1 জনের পরে আমাকে ঠিক আছে, নিয়ে ঠিক নেবেন। আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে একদম পরে নিয়ে নিচ্ছি। স্যার আমাকেও। আচ্ছা আচ্ছা, আপনাদের কি আজকে কোনো প্রোগ্রাম আছে? মানে সবাই তো একসঙ্গে থাকে, বা কোনো ক্লাস আছে আজকে? না না স্যার, ওই আমাদের এখান থেকে ওই বেরোবে তো উই ওয়ান্ট জাস্টিস, ওইটাতে যাবো একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, 9টা থেকে 10টা আমাদের প্রোগ্রাম সবারই। কটা থেকে? 9টা থেকে 10টা। ও আচ্ছা আচ্ছা, তার আগে 5 মিনিট আগে গিয়ে সবাই চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রথমে কল্যাণী ম্যাডাম আপনি বলুন। স্যার এই শিব সবার পঞ্চাক্ষর। আগে আমাকেই কেন? ঠিক আছে আচ্ছা, আমি আচ্ছা স্যার বলে দিই, আচ্ছা যা হবে হবে। শিব পঞ্চাক্ষর স্তোত্রের দ্বিতীয়টা শোনান দেখি। দাঁড়ান খুলি আগে, বের করি। আমার এখানে স্ক্রিন শেয়ার করা আছে, ঠিক আছে, আমি অসুবিধা নেই। হ্যাঁ স্যার, কোনটা বলবো? প্রথম থেকে বলি? না, প্রথমটা না, দ্বিতীয়টা। বাবা, মন্দার পুষ্প বহু পুষ্প দ্বিতীয়টা শুরু হচ্ছে আগের লাইন থেকে। ও মন্দাকিনী। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার। মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ
महेश्वराय मंदार पुष्प बहुपुष्प सुपूजिताय तस्मै मकाराय नमो शिवाय नमो शिवाय नमो शिवाय नमो शिवाय नमो शिवाय शिवाय गौरी বদনাব্জবাল। ঠিক আছে একটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনাকে অন্য স্তোত্র করবো আবার? হ্যাঁ মানে একটা করে বলুন 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 কোনটা বলুন। আচ্ছা আপনি এবারে ভবানী অষ্টকমটা খুলুন। ওরে বাবা স্যার আপনি শুধু গীতা বলেছিলেন, এগুলো দেখিনি। এগুলো যা ঠিক আছে এটা ধরুন সারপ্রাইজ টেস্ট। ঠিক আছে ভবানী অষ্টকমের প্রথমটাই বলবেন। কোথায় জানি ভবানী অষ্টকম আছে। হ্যাঁ বলছি স্যার। হ্যাঁ বলুন। अथ भवान्यष्टकं स्तोत्रं न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भित्तोर्न भर्ता न जाया न विद्या न वित्तिर्ममैव गतिस्त्वं गतिस्तं तमेका भवानी। হয়নি স্যার। এবারে গীতা। বাবা উফ স্যার আমাকে আপনি পাগল করে সকলকেই ধরবো এরকম সবাইকে ধরাবো আজকে। আচ্ছা আচ্ছা গীতার আমি দ্বিতীয় অধ্যায়ের 3 এবং 4 এবং 5। अथ श्रीमद् भगवद गीता द्वितीयोऽध्यायः सांख्ययोग। স্যার 4 বললেন না 3 বললেন? 4 এবং 5 দুটোই। আচ্ছা अर्जुन उवाच कथं भीष्मं भूल যাচ্ছি। আচ্ছা কথম ভীষ্মমহং সংখ্যে। হ্যাঁ হ্যাঁ कथं भीष्ममहं संख्ये द्रोणं च मधुसूदन इष्टुभिः प्रतियोद्धस्यामि पूजार्हावरिसूदन। गुरुना हत्या हि महानुभावान् श्रेयो भक्तुन् भैक्षमपि हलोके हतार्थकामांस्तु गुरुनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान् न चैतद्विघ्न। আচ্ছা ঠিক আছে আজকের মোটামুটি আমরা এই পর্যন্ত শেষ। আচ্ছা ধন্যবাদ স্যার। ঠিক আছে স্যার। নেক্সট সুমিতা ম্যাডাম। সুমিতা ম্যাডাম আমি 6 নম্বরটাই বলুন এখানে। দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ বলছি নাচৈতদ্বিদ্মঃ ততরন্নগরিয়ো যদ্वा জয়েম यदि वा न जयेयुः यामेव हत्वा न जिजीविषामः तेभ्यस्थिता प्रमुखे धार्तराष्ट्रः। আচ্ছা ঠিক আছে। এরপরে আমি একটু বানান।
শিবতাণ্ডব স্তোত্র 3 নম্বরটা। धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुर स्फुरद्दिगन्त सन्तति मनोमनसि प्रमोदमान मानसे विपाकटाक्ष धोरणि निरुद्ध दुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोदो मे तु वस्तुति। শিব পঞ্চাক্ষর স্তোত্র প্রথমটা। नागेन्द्रहाराय त्रिलोचनाय वश्याङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकराय नमः शिवाय। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আজকে আর কেউ যাবেন এখান থেকে? আমি তাহলে আসছি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আমিও ছেড়ে ছেড়ে হ্যাঁ, চলে ঠিক যাচ্ছি আছে, স্যার। ঠিক আছে। আচ্ছা, আর কে যাবেন? আচ্ছা, আর কেউ নেই তাই তো আজকে এখানে? আচ্ছা ঠিক আছে। নেক্সট ঐশী। হ্যাঁ স্যার। শিবতাণ্ডব স্তোত্র 2 নম্বরটা বলো। আচ্ছা স্যার। স্যার একটা প্রশ্ন করছি, যে কোনো স্তোত্রের মাঝখানের শ্লোকটা যদি বলতে বলা হয়, তাহলে কি ওই প্রথমে অথা বলে স্তোত্রের নামটা ওইটা কি বলবো? না না, কিছু বলা দরকার নেই। এক্সামের সময় যে পার্টিকুলার যে শ্লোকটা বলতে বলা হবে শুধু ওই শ্লোকটাই বলো। আচ্ছা স্যার। जटाकटाह सम्भ्रमभ्रमन्निलिम्पनिर्झरि विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे प्रकृतिक्षणं मम। ঠিক আছে। নেক্সট ভবানী অষ্টকম থেকে একেবারে 7 নম্বরটা বলি। विवादे विषादे प्रमादे प्रवासी जले च मानवे पर्वते शत्रुमध्ये अरण्ये शरण्ये सदा मां प्रपाहि अरण्ये शरण्ये सदा मां प्रपाहि गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं त्वमेका भवानि। তারপরে ভগবত গীতা। গীতার এখানে তুমি বলবে আচ্ছা এখানে 19 এবং 20, দ্বিতীয় অধ্যায় 19-20। দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ अथ श्रीमद्भगवद्गीता द्वितीयोऽध्यायः सांख्ययोगः। य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते
न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यशाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। ঠিক আছে, ঐশীর প্রিপারেশন খুব ভালো আছে। আচ্ছা, নেক্সট আশিস বাবু। স্যার হ্যাঁ, একটু দাঁড়ান। আচ্ছা, গীতার দ্বিতীয় অধ্যায় 28 এবং 29। দ্বিতীয় অধ্যায় বড় করে নিচ্ছি সেটা। হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে যাচ্ছে। अथ श्रीमद्भगवद्गीता द्वितीयोऽध्यायः साङ्ख्ययोगः। अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना। आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवद् वदति तथैव चान्य आश्चर्यवच्चैनमन्यः शृणोति सुप्तापिनं वेदन चैव कश्चित्। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট শিব পঞ্চাক্ষর স্তোত্র 5 নাম্বারটা, মানে যজ্ঞ স্বরূপায়। यज्ञस्वरूपाय जटाधराय पीनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगम्बराय तस्मै यकाराय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারও মোটামুটি প্রিপারেশন ঠিক আছে। আচ্ছা, নেক্সট বাণী ম্যাডাম। আচ্ছা, বাণী ম্যাডাম আছেন। আচ্ছা, শিবতাণ্ডব স্তোত্র 4 নাম্বারটা। प्रभा पदम पदम कुमत्रव प्रलिप्तदे मधुमुखे मदन्धसिंहरत्पुरत् वगुत्तरी रमे दुरे मडो विनोदमद्भुतं बिभर्त भूतभर्तरि। नेक्स्ट भगवत गीता ভগবত গীতা আপনি বলবেন 22 এবং 23, দ্বিতীয় অধ্যায় 22-23। দ্বিতীয় অধ্যায় নাম্বার 2।
यथा विहाय नमामि गन्धर्वाणि नरोपराणि तथा शरीराणि विहाय विरलानि अन्यानि संयाति नमानि देहि नहीं ঠিক আছে। হ্যাঁ বলুন ম্যাডাম, বলুন বলুন, 23টা ছিল। नैनन्ति सत्प्राणो नैनन्दनति पावकं न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मानसः। বাহ, ম্যাডামেরও প্রিপারেশন ভালো আছে। আচ্ছা, নেক্সট ঝুমা ম্যাডাম। হ্যাঁ স্যার। একটু দাঁড়ান। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় 8 এবং 9। দ্বিতীয় অধ্যায় 8 আর 9। 8 আর 9। বলছি অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায়ः। अर्जुन उवाच नाहि प्रपश्यामि ममापनुद्यत् यच्छोकमुच्छोषणमिनिन्द्रायणम् अवाप्यभूमा वशपत्नमृद्धं राज्यं शूराणामपि चाधिपत्यम्। संजय उवाच एवमुक्ता ऋषिकेशं गुडाकेशः परन्तप नायत्स इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूवः। আচ্ছা ম্যাডাম, একটু ভুল হয়েছে কিছু জায়গাতে, আপনি একটু শব্দগুলোকে ভালো করে খেয়াল করে পড়বেন। ঠিক আছে, একটু শব্দগুলো ভুল হয়ে গেছে। আর দ্বিতীয় যে 9 নম্বর শ্লোক, ওখানে আপনি একটু মানে কোন জায়গাটা নয়ুৎসে ইতি গোবিন্দম, এখানে থামতে হতো, আপনি গোবিন্দম উক্ত্বা এই পর্যন্ত বলেছেন। ঠিক আছে, মানে এরকম হতো নয়ুৎসে ইতি গোবিন্দম উক্ত্বা তূষ্ণীং বভূবঃ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্তোত্র। আচ্ছা, স্তোত্র আপনি বলবেন হচ্ছে ভবানী অষ্টকমের। আচ্ছা, ভবানী অষ্টকম প্রথমটা বলুন। স্যার একটু বানামনি পেজটা না খুঁজতে, ভাবান্না নিয়ে ভাবান্না অষ্টকমটা সেখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? স্ক্রিনে দেখা শেয়ার করা আছে। বলুন স্যার, উপরেরটা? হ্যাঁ, একদম প্রথমটা। अथ भवनाष्टकम् न दातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न भूतिमर्मैव गतिस्थं तमेका भवानी गतिस्थं तमेका भवानी। আচ্ছা, ঠিক আছে। আপনি স্তোত্রগুলো মোটামুটি ভালো কভার করছেন, কিন্তু গীতাটা অনেকটাই পিছিয়ে আছে। ঠিক আছে, গীতাটা একটু ভালো করে দেখতে হবে আপনাকে। রেকর্ডিং গুলো শুনে একটু ভালো করে অভ্যাস করুন। ওটা এখন 1 সপ্তাহ সময় আছে। ঠিক আছে ম্যাডাম। নেক্সট কৃষ্ণ ম্যাডাম। কৃষ্ণ ম্যাডাম শুনতে পাচ্ছেন? কৃষ্ণ ম্যাডাম, আপনার ভয়েস আসছে না। আচ্ছা ম্যাডাম, আপনার তাহলে কিছু বলুন, মানে কোনো শব্দ আসছে না। আচ্ছা, আমার তাহলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, একটু পরে আপনাকে ডাকছি আমি। ঠিক আছে, কথাগুলো আসলেও আটকে যাচ্ছে। ঠিক
ঠিক আছে, আমি আপনাকে পরে ডাকছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নির্মল বাবু। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন, শিবতাণ্ডব স্তোত্র নাম্বার 6। ললাট চত্বর জলব্ধ ধনঞ্জয় স্ফুলিঙ্গভা নিপীত পঞ্চ সায়কং নমোন্মিলিম্পসায়নায়কম সুধাময়ূখলেখয়া বিরাজমান শেখরং মহাকপালি সম্পদে শিরো জটালমস্তু নঃ। আচ্ছা, নেক্সট গীতা থেকে বলবেন। আচ্ছা, গীতার এই দ্বিতীয় অধ্যায়ের 5 আর 6 এই দুটো বলুন। 5, 6 গুরুন হত্বা হি মভানুভাবান শ্রেয় ভক্তং ভক্ষমাপিহ লোকে হত্যর্থ কামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জেয় ভোগান রুধির প্রদিধান নচৈতদিগ্ন কতরন্ন গরীয় যদ্বা জয়েম যদি বা ন জয়েও জানে বহত্বা ন জিজিবিষামস্তে রাষ্ট্রাহ। আচ্ছা ঠিক আছে, এবার আপনার একটু সমস্যা হচ্ছে বলতে এই হ্রস্ব দীর্ঘগুলো সমস্যাটা থাকছে। কোনটা স্যার? হ্রস্ব এবং দীর্ঘের সমস্যাটা থাকছে, ঠিক আছে। দীর্ঘগুলো দীর্ঘ হচ্ছে না, হ্রস্বগুলো দীর্ঘ হয়ে যাচ্ছে, তো এই জিনিসটা একটু খেয়াল করবেন, কেমন? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নেক্সট পার্থবাবু। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি বলবেন হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে আচ্ছা 53 এবং 54। আচ্ছা, মানে ওই শ্রুতি বিপ্রতি এইটা দিয়ে তো? হ্যাঁ আচ্ছা, এক সেকেন্ড আমি দেখে দিচ্ছি। শ্রুতি বিপ্রতিপন্নাতে यदा स्थास्यति निश्चला समाधावचल बुद्धिः तदा योगमवाप्स्यसि। अर्जुन उवाच स्थितप्रज्ञस्य भाषा समाधिस्थस्य केशव स्थितधि किं प्रभातेत किमासीत व्रजेत किम्। আচ্ছা ঠিক আছে, একটু হ্রস্ব দীর্ঘের সমস্যা হয়েছে, ঠিক আছে। এখানে আচ্ছা, যেমন স্থিত প্রজ্ঞাস্তে তা আপনি হ্রস্ব করে দিয়েছেন, দীর্ঘ আছে। তারপর আপনি ভাষা ওখানে যে একটু মানে কোনো মতে ম্যানেজ করে দিয়েছেন, ওটা দীর্ঘটা দীর্ঘই করতে হতো, তাই না? স্থিত প্রজ্ঞাস্তে কা ভাষা। ঠিক আছে, নেক্সট হচ্ছে আপনার বলতে হবে আচ্ছা শিব পঞ্চাক্ষর স্তোত্রের 3 নম্বরটা বলবেন, মানে শিবায় গৌরী বদনাব্জ বালা। शिवाय गौरी वदनाब्ज बाला सूर्याय दक्षाध्वरनाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै शिकाराय
Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya. আচ্ছা, বাহ, ঠিক আছে। আমি স্তোত্রের প্রিপারেশনটা ভালো করেছেন দেখছি। ঠিক আছে, নেক্সট সংযুক্তা ম্যাডাম। সংযুক্তা ম্যাডাম শুনতে পাচ্ছেন? নেক্সট শম্পা ম্যাডাম। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, শম্পা ম্যাডাম মিউট করে দিন। আসছে। স্যার আমার একটা কথা ছিল, বলবো? বলুন ম্যাডাম, বলুন। স্যার আমার কাছে তো অনেকগুলো জিনিস আসেনি, ওই তখন আমাদের ইন্টারনেট বন্ধ থাকায়। যেমন শিব পঞ্চাক্ষর স্তোত্রমটা আমি ওইভাবে পাইনি, আপনি দিয়েছেন কিন্তু আমার কাছে আসেনি ওইভাবে। আমি আপনাকে একটা মেসেজ দিয়েছিলাম, আপনি দেখেন 27 তারিখের 27 জুলাই আপনি যা যা দিয়েছেন ওটা আমি ডাউনলোড করতে পারিনি, শুনতেও পারিনি। আপনার এই যে শিবের যে ওই স্তোত্রটাও আমার কাছে পুরোটা নাই। তারপর আপনি বলুন, আমি যতটুকু পারি করছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, আমি তাহলে গীতা থেকেই বলুন এখন বাকি। আচ্ছা, স্তোত্র এগুলো হয়েছে? শিবতাণ্ডব স্তোত্র, ভবানষ্টকমটা হয়েছে, শিবতাণ্ডবটা পুরোটা হয়নি। আর গীতার শ্লোকও আমার পুরোটা তখন পাইনি আমি, দ্বিতীয় যখন চলছিল দ্বিতীয় অধ্যায়। তারপর আপনি বলুন, আমি চেষ্টা করি যতটুকু পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না, আপনার এমনি হোম টাস্কগুলো আমি দেখছিলাম, মানে বেশ সুন্দর করেছেন। আজকেরটাই দেখলাম বা বিগত ক্লাসগুলো পাঠিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়ে করুন তাহলে, রামকৃষ্ণ স্তোত্র দশকম এখান থেকে দ্বিতীয়টা বলুন। আচ্ছা স্যার, আমি একটু বের করে নিই ওটা। आदितेयविहरं सुराविदैतनाशकम् साधुशिष्टकामदं महीसुरावहारकम् सत्मरूपत्वत्वकं युगे युगे च दर्शितम् त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। আচ্ছা ঠিক আছে, এবারে আপনি বলবেন হচ্ছে, আচ্ছা গীতার তৃতীয় অধ্যায়টা হয়েছে তাই তো? তৃতীয় অধ্যায়টাও পুরোটা হয়নি, মানে প্রথম দিকটা হয়নি তাই তো? হ্যাঁ স্যার, প্রথম দিকটা হয়নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তৃতীয় অধ্যায়ে আপনি তৃতীয় অধ্যায়ে 36 এবং 37 এই দুটো বলুন। 36 and 37। আচ্ছা স্যার। শ্রেয়ান্স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বন। 36 37 অর্জুন উবাচ, তারপর অথ কেন। আচ্ছা আচ্ছা। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্তোऽহং পাপম চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বাষ্ণীয়া বলাদিব নিয়োজিতঃ। এরপরেরটা বলবো 37। শ্রী ভগবানুবাচ কাম ঈশ ক্রোধ ঈশ রজগুণ সমুদ্ভবঃ মহাশানো মহাপাত্মা বিদ্যানামিহ বৈরিণম। আচ্ছা, আপনার কাছে কি ম্যাডাম বাংলা বই আছে? হ্যাঁ, আমি তো বাংলাটাই দেখছি। ঠিক আছে, একটু শব্দগুলো একটু মানে হয়তো ভুল হচ্ছে, আপনার অভ্যাস নেই বলে একটু আপনি বারবার একটু রিডিং করবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি একটা প্র্যাকটিসও করিনি। আমি গত ক্লাসে শুনতেও পাইনি, যে আমার নেট চলে গেছিল তো আমি শেষে শুনতে পাইনি যে পড়ে আসতে বলা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি ওগুলো আপনাকে পাঠিয়ে দেবো। আর ঠিক আছে, আপনার তো মাঝে অনেকটাই মানে সময় কেটে গেছে, ক্লাস করতে পারেননি। আপনাকে একটু পরীক্ষার সময় একটু বিশেষভাবে দেখা হবে, ঠিক আছে? অসুবিধা নেই।
আচ্ছা স্যার, পুরো থ্যাংক সিলেবাসটা ইউ আপনাকে স্যার। দেওয়া হবে না, ঠিক আছে? আচ্ছা, থ্যাঙ্কস। ঠিক আছে। আচ্ছা, নেক্সট শম্পা ম্যাডাম। আচ্ছা বলুন। হ্যাঁ, আচ্ছা, গীতার দ্বিতীয় অধ্যায়ে চলে যান। দ্বিতীয় অধ্যায়, আচ্ছা দ্বিতীয় অধ্যায়ে আপনি একেবারে লাস্ট শ্লোক 72টা বলে আমাদের শেষের অংশটা যেভাবে আমরা বলি অধ্যায়ের শেষে, ওটা নিয়ে বলবেন, কেমন? ঠিক আছে। अथ श्रीमद्भगवद्गीता द्वितीयोऽध्यायः साङ्ख्ययोगः। एषा ब्रह्मे स्थितिः पार्थ नैनं प्राप्यो विमुह्यते स्थिताश्च स्मन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमिच्छति। ॐ तत्समिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे साङ्ख्ययोगो नाम द्वितीयोऽध्यायः। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট স্তোত্র, আচ্ছা ভবান্যাষ্টকমের 3 নম্বরটা বলুন। 3 নম্বরটা স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। अथ भवान्यष्टकम् न जानामि दानं न च ध्यानयोगं न जानामि तन्त्रं न च स्तोत्रमन्त्रं न जानामि पूजां न च नाशयोगं न जानामि पूजां न च नाशयोगं गतिस्त्वं तमेका भवानी गतिस्त्वं तमेका भवानी। ঠিক আছে ম্যাডামের প্রিপারেশন ঠিক আছে। আচ্ছা নেক্সট, আচ্ছা কৃষ্ণা ম্যাডাম এখন একটু স্পিকারটা অন করুন, দেখি শোনা যাচ্ছে কিনা। আপনি কিছু বলুন, মানে নাহলে বুঝতে পারছি না, সাউন্ড আসছে। আচ্ছা ঠিক আছে, এখন মোটামুটি শোনা যাচ্ছে আগের থেকে। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, আমি একটু বের হতে চাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা কৃষ্ণা ম্যাডাম আপনি বলুন শিবতাণ্ডব স্তোত্র, শিবতাণ্ডব স্তোত্র প্রথমটাই বলুন। ম্যাডাম আপনি মনে হচ্ছে একটু মানে হেডফোন ইউজ করছেন এবং মনে হচ্ছে দূর থেকে বলছেন। আচ্ছা এখন ঠিক আছে, বলুন। আপনার সাউন্ড অনেক কম আসছে, একটু হয়তো কাছে নিয়ে বলুন, ডিভাইসটাকে কাছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শম্পা ম্যাডাম আপনি একটু স্পিকারটা অফ করুন। স্যার আমার আমি এখান থেকে অফ করতে পারছি না, দেখছি অফ হচ্ছে না, মিউট করছি কিন্তু মিউট হচ্ছে না। আর আপনার এখানে দুটো অ্যাকাউন্ট দেখাচ্ছে, দুটো অ্যাকাউন্ট থেকে জয়েন হয়েছে। দেখছি ঠিক আছে। আমার তো আচ্ছা আপনি একবার দেখি মানে বেরিয়ে গিয়ে জয়েন করুন একবার, তাই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা কৃষ্ণা ম্যাডাম এবারে গীতা থেকে বলবেন। আচ্ছা কৃষ্ণা ম্যাডাম গীতা থেকে বলুন প্রথম অধ্যায়ের 37 এবং 38। কৃষ্ণা ম্যাডাম হ্যাঁ
37, 38। तस्मान्नं परमहन्तुं धार्तराष्ट्रान् स्वबान्धवान् वदनं कथं दत्त्वा नक्ष्याममाकरो यस्य पेपेन न पश्यन्ति योगो पठते तथा कुलक्षयपितं दोषं विश्वोत्पत्तिपातकम्। ঠিক আছে ম্যাডাম, মানে গীতাটা অভ্যাস করেছেন ভালো, গীতা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। নেক্সট শেফালি ম্যাডাম। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা আপনি দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে 10 এবং 11। আচ্ছা হ্যাঁ স্যার, চেষ্টা করছি। আমি কিছুই অভ্যাস করতে পারছি না, কেন কি জানি, তো সময় এমন অভাব হয়ে গেছে হঠাৎ। তাও চেষ্টা করছি। আচ্ছা হ্যাঁ চেষ্টা করুন। হ্যাঁ अथ श्रीमद्भगवद्गीता द्वितीयोऽध्यायः साङ्ख्ययोगः। सञ्जय उवाच तमुवाच ऋषिकेश प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः। श्रीभगवानुवाच अशोच्चानन्नश्रुतस्तं प्रज्ञापदांश्च भाषसे गतासु न गतासुंश्च नानुशोचन्ति पण्डिताः। আচ্ছা বেশ ঠিক আছে। আপনি তো মানে অভ্যাস করেননি বলছেন, তা অনেক ভালো বলেছেন। অভ্যাস করলে অনেকটাই ভালো হবে। আপনি একটু অভ্যাস মানে সময় বের করে অভ্যাস করুন। এত ব্যস্ত হয়ে গেছি, মানে কি বলবো, স্কুল বাড়ি নিয়ে সাংঘাতিক ব্যস্ত অবস্থা, মানে আমি আরো জিম হচ্ছি এমন অবস্থা আর কি। হ্যাঁ ঠিক আছে, এরপরে কি বলবো? ঠিক আছে, মানে পরবর্তীকালে যখন ফ্রি হবেন রেকর্ডিং গুলো থাকছে, তারপরে ক্লাস আমি শুনি, আমি ওই কামারপুকুরে মহারাজ করেন তো, মানে চেষ্টা করি শোনার আর কি। হ্যাঁ আচ্ছা শিবপঞ্চাক্ষর স্তোত্রে 5 নম্বরটা বলুন, মানে যজ্ঞ স্বরূপায় জটাধরায়। শিব পঞ্চাক্ষর না? আচ্ছা আমি একটু বাংলাটা বের করি। হ্যাঁ 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 স্যার, স্যার সরি, আমি একটু ওই দরজাটা খুলতে যাচ্ছি। হ্যাঁ ওই এসছে তো। ঠিক আছে অসুবিধা নেই। হ্যাঁ স্যার আরেকবার বলবেন কোনটা? হ্যাঁ শিব পঞ্চাক্ষর স্তোত্র 5 নম্বর, মানে যজ্ঞ স্বরূপায় জটাধরায়। যক্ষ, ওটা যক্ষ না যজ্ঞ হবে? যজ্ঞ মানে বাংলাতে বলে যজ্ঞ। আচ্ছা আচ্ছা, ও আমার বাংলা বইটাতে যক্ষ এরকম আছে। না না যজ্ঞ, ঠিক আছে বলুন। আচ্ছা যজ্ঞ স্বরূপায় জটাধরায় পিনাকহস্তায় সনাতনায় দিব্যায় দেবায় দিগম্বরায় তস্मै অকারায় নমঃ শিবায়। ঠিক আছে ম্যাডাম, মানে আপনি কিন্তু অভ্যাস না করে অনেকটাই ভালো করছেন, একটু সময় দিলে অনেকটা বেটার হতে পারে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নেক্সট সোমনাথ বাবু, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, আপনার শুনতে পাচ্ছেন? ঠিক আছে, হ্যাঁ শোনা যাচ্ছে। শিবতাণ্ডব স্তোত্র 2 নম্বরটা বলুন।
जटा कटाह संभ्रम भ्रमण निलिम्प निर्झरि विलोलो बीच। বাংলাটা দেখে বলবো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ বলুন। जटा कटाह संभ्रम भ्रमण निलिम्प निर्झरि विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि धगत 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 ज्वल ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रति प्रतिक्षणम मम। ঠিক আছে। আচ্ছা নেক্সট গীতা, গীতার দ্বিতীয় অধ্যায় 28 এবং 29, 28, 29। 28, 29 স্যার। হ্যাঁ 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 স্যার স্যার বলছি গীতা বলার সময় কি ওই অর্থ দ্বিতীয় না না কিছু বলার মানে এক্সামে কিছু বলার দরকার নেই, শ্লোকটা বলতে হবে, শ্লোকটাই শুরু করবে। ঠিক আছে। अव्याक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्याक्तनिध्यो न्यानेव तत्र। আরেকবার বলছি স্যার। अव्याक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्याक्तनिधनान्येव तत्र का परिदेवना। 29 বলবো? হ্যাঁ। आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवद् वदति तथैव चान्यः आश्चर्यवश्चैनमन्यो शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित्। আচ্ছা ঠিক আছে। নেক্সট সোমা ম্যাডাম। হ্যাঁ স্যার। গীতা দ্বিতীয় অধ্যায় 45 এবং 46। হ্যাঁ। त्रैगुण्य विषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन निर्जञ्जो नित्यसत्यस्थो निर्योक्षेम आत्मवान् यवानर्थयुत्पाने सर्वतः संप्लुतोदके तावान् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः। ঠিক আছে। নেক্সট ভবানী অষ্টকম। ভবানী অষ্টকমের হচ্ছে দ্বিতীয়টা বলবো। আচ্ছা। भवद्यवपारे महादुःखभीरुः पपात प्रकामी प्रलोभी प्रमथ्य कुसंसारपाश प्रवध्य सदाहं गतिस्त्वं त्वमेका भवानी गतिस्त्वं त्वमेका भवानी। আচ্ছা ঠিক আছে। মোটামুটি ভালোই বলছেন, প্রিপারেশন মোটামুটি ভালোই আছে। 1 সপ্তাহ সময় আছে এখনো।
ভালো করে হ্যাঁ, প্রিপারেশন। মাঝে মাঝে স্যার একটু ভুলে ভুলে যাচ্ছি, দু একটা জায়গা একটু বলার পর মনে হচ্ছে যে এইটা তো এরকম হতো, মানে ওই অনুস্বার বিসর্গের গুলো আর কি, হ্যাঁ, মানে ওটাই মানে জানি ব্যাপারটা কিন্তু বলার সময় ভুলে যাচ্ছি, এরকম হচ্ছে দু মানে একটা অভ্যাসটা জায়গায়। করার জন্য ওটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, অসুবিধা নেই, বেশি বেশি করে অভ্যাস করতে হবে। নেক্সট শ্রীদীপ বাবু। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, শিবতাণ্ডব স্তোত্র 7 নম্বর। कराल भाल पट्टिका जगत 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 फलक धनंजयाहुति कृत प्रशंस पंच सायके धराधरेन्द्र नंदिनी कुशाग्र चित्रपत्रका प्रकल्पनैक शिल्पिणी श्रीलोचनी रतिर्मम। আচ্ছা, বাহ। নেক্সট হচ্ছে গীতা। গীতা বলবেন 63 এবং 64, দ্বিতীয় অধ্যায়। क्रोधाद् भवति सम्मोहः सम्मोहस्तोन्मतिर्धिमः स्मृति तमसात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति रागद्वेष विभूतस्तु विषयानिन्द्रियैश्चरन् आत्मवश्यैव ध्येयात्मा प्रसादमधिगच्छति। আচ্ছা, ঠিক আছে, আপনার গীতাও খুব সুন্দর আছে, স্তোত্রও ভালো বলেছেন। ঠিক আছে, ভালো প্রিপারেশন আছে। নেক্সট শুভ্রা ম্যাডাম। স্যার বলুন। শুভ্রা ম্যাডাম বলবেন প্রথমে। আচ্ছা, ভবানী অষ্টকম। ভবানী অষ্টকমের আপনি 6 নাম্বারটা বলুন। ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 6 নাম্বার। শুনতে পাচ্ছি স্যার। 6 নাম্বার। হ্যাঁ, মহেশম মহেশম সুরেশম মহেশম শ্রীতি শরণা সদাচিত ন জানামি চন্নম সুরানম শরণ্যে গতিষ্ঠ্যাম গতিষ্ঠ্যাম কনিকা ভবানী গতিষ্ঠ্যাম গতিষ্ঠ্যাম কনিকা ভবানী। আচ্ছা, নেক্সট গীতা থেকে, গীতার প্রথম অধ্যায় হচ্ছে 41 এবং 42, 41, 42। শঙ্কর নরকায় কুলনাভম কুলেশ্বচ পশ্যন্তি পিতরো বিশ্রাম লিপ্তো লিঙ্গোদকক্রিয়াঃ। আর 42 41, 42টা বললেন, 41টা বলুন। ওটাই তো স্যার 41 ছিল, 42টাই যে ও আচ্ছা, তাহলে আমাদের ওখানে নাম্বারিং এরকম আছে। ঠিক আছে, আপনি তাহলে তার আগেরটা বলুন, মানে যেটা বললেন তার আগেরটা। প্রাণাম বড় শঙ্কর
तारकैः उत्साद्यन्ते जाति धर्मः कुलो धर्माश्च शाश्वताः। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি গীতাটা খুব সুন্দর পাঠ করছেন। ঠিক আছে, অসুবিধা নেই। স্তোত্রগুলো একটু ভালো করে অভ্যাস করুন। আচ্ছা নেক্সট, আচ্ছা স্মৃতিবাবু কিছু বলবেন, বলুন। আমি তো লেট হচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাসও শেষ হয়ে গেছে, আর কিছু আজকে হবে না। ঠিক আছে, তো বেশ ঠিক আছে। এরপরে আমাদের নেক্সট উইকে এক্সাম। তো এক্সামের আগে আমি এক্সামের জন্য কিছু কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেবো, ওটা আমি একটা ভয়েস মেসেজ করে দিয়ে দেবো। আর আপনাদেরকে এক্সামের বিষয়ে পূর্বে বলাও হয়েছে, তো আমি সেটা একটা ভয়েস মেসেজ করেও পাঠিয়ে দেবো, এক্সামের প্রসেস সব কিছু। ঠিক আছে, তো ওটা একবার প্রত্যেকে শুনে নেবেন, আর প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিন। আর তো কিছু বলার নেই আজকে। ঠিক আছে, সকলকে নেক্সট উইকে এক্সাম, তার জন্য বেস্ট অফ লাক। ঠিক আছে, ভালো করে প্রত্যেকে তাহলে প্রিপারেশন নিন। আজকে তাহলে এখানে শেষ করি। স্যার। হ্যাঁ বলুন ম্যাডাম। স্যার, শিব পঞ্চাক্ষর স্তোত্রমের আমাকে একটু 4 নম্বর শ্লোকটার প্রথম লাইনটা একটু অসুবিধা হচ্ছে, ওটা একটু সুরে বসাতে অসুবিধে হচ্ছে, ওটা একটু বলে দেবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 4 নম্বর শ্লোক তাই তো? হ্যাঁ হ্যাঁ বশিষ্ঠ কুম্ভ। হ্যাঁ হ্যাঁ বশিষ্ঠ, হ্যাঁ 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 ঠিক আছে। वसिष्ठ कुम्भोद्भवगौतमार्य मुनीन्द्र देवार्चित शेखराय चन्द्रार्कवैश्वानरलोचनाय तस्मै बकारा शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। ঠিক আছে ম্যাডাম? স্যার ঠিক আছে স্যার, কিন্তু এইটা একটু, এই শ্লোকটা আমাকে একটু ভয়েস করে পাঠিয়ে দেবেন স্যার, একটু এটা অভ্যাস করতে হবে, এটা প্রথম লাইনটা কিছুতেই সুরে বসাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেব। ওটা একটু বারবার শুনে আমি ওটা রপ্ত করব আর কি। ঠিক আছে। আচ্ছা ঐশী কিছু বলবে? হ্যাঁ স্যার। আচ্ছা ঐশী বলো বলো। বলছি যে এইটা তো আমাদের স্কুলে অন্যরকম শেখানো হয়েছে, অন্যরকম সুরে, ওই সুরে করলে অসুবিধা হবে না তো পরীক্ষায়? না 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 না, কোনো অসুবিধা নেই। আচ্ছা বাণী ম্যাডাম বলুন। স্যার হ্যাঁ বলছি যে আমি তো আগের দিন ক্লাসে উপস্থিত থাকতে পারিনি, তো আমি জিজ্ঞাসা করছি যে সেদিনকে নেক্সট ওয়েডনেসডে তো হবে এক্সামটা, তো সেদিন কিভাবে হবে? আমরা যেমন জয়েন করি ওইভাবে আপনি বলছিলেন না যে সিঙ্গেল আমি আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন পাঠিয়ে দেবো, পুরোটা একেবারে একটা ভয়েস মেসেজ, ওটা শুনবেন। আমি কালকেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। ওটা শোনার পর যদি কোনো কোয়ারি থাকে আপনি মেসেজ করবেন, ঠিক আছে? গ্রুপে হোক বা আমাকে মেসেজ করবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর আজ কারো কোনো আশা করছি কোনো জিজ্ঞাসা কিছু নেই, ঠিক আছে? আচ্ছা ভয়েস মেসেজটা পাঠানো হবে, ওটা শুনে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন। ঠিক আছে, চলুন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, শুভরাত্রি সকলকে, সকলকে বেস্ট অফ লাক এক্সামে। থ্যাংক ইউ স্যার। শুভরাত্রি।